তো আজকে কিন্তু হচ্ছে গত ক্লাসের ধারাবাহিকতায় এরিয়া বের করার যে বিভিন্ন টেকনিক গুলো মানে বিভিন্ন ধরনের ইকুয়েশন দ্বারা রিজন গুলো ক্রিয়েট হবে সেই রিজনের এরিয়া কিভাবে বের করতে হয় এই রিলেটেড কয়েকটা এক্সাম্পল আজকে দিব। ঠিক আছে, তো গত ক্লাস যদি বুঝে থাকেন তাহলে আজকের ক্লাসে শুধুমাত্র গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা বুঝে গেলেই আপনারা হচ্ছে এরিয়া বের করতে পারবেন, বিকজ আমরা ফর্মুলা গুলো জানি, তাই না? যদি ইকুয়েশন দুইটা থাকে বা যদি সিঙ্গেল ইকুয়েশন দ্বারা যদি কোনো একটা রিজন বাউন্ডেড হয় তাহলে তার এরিয়া কিভাবে বের করতে হবে। তবে একটা প্রবলেম অনেকভাবে করা যেতে পারে, আমি আপনাদেরকে আগেও বলেছি একটা প্রবলেম অনেকভাবে করা যেতে পারে। এখন আপনি যেভাবে চুজ করেন, ঠিক আছে, আপনি যেভাবে চুজ করেন, যেমন এই যে দেখেন আমি আপনাদের লাস্ট ক্লাসে একদম সর্বশেষ যে অঙ্কটা করিয়েছিলাম ওই দুইটা পোর্শনে নিয়েছি, তাই না? এই যে এটাকে দুইটা পোর্শনে করেছিলাম না এই অঙ্কটাকে, যে ফার্স্ট পোর্শন হচ্ছে একটা, সেকেন্ড এই যে এটা একটা পোর্শন, এটা আরেকটা পোর্শন। তা আমি বলছি এটাকে আপনি আলাদা ইন্টিগ্রেশন করেন, আলাদা আলাদা করে লাস্টে যোগ করে দেন। অনেকেই কেউ আছে এটা শর্ট, এটার একটা ডিরেক্ট ফর্মুলাও আছে, তার জন্য একটা ডিরেক্ট ফর্মুলা আছে এরকম যে ইন্টিগ্রেশন অফ মনে করেন 0 to 1 y dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 to 2 y dx। মাইনাস কেন বলছি? কারণ যেহেতু সে লর সাইডে আছে, তো সে কোথায় আছে? ডাউনে না? ডাউনে আছে, তার রেজাল্টটা কি আসবে? নেগেটিভ আসবে, নেগেটিভ আসলে নেগেটিভে নেগেটিভ এটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। দেন পজিটিভ, ইয়েস তো কেউ চাইলে এই ফর্মুলা ইউজ করতে পারে। মানে এরকম না যে আমি যেভাবে করিয়েছি আপনাকে সেভাবেই করতে, আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে সে মানে একমাত্র এটাই যে নিয়ম, এর বাইরে নিয়ম নেই তা কিন্তু না। হ্যাঁ, একটা প্রবলেমকে অনেকভাবে করা যেতে পারে। ইয়েস, মানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমপক্ষে এই স্বাধীনতাটুকু আপনারা পাবেন। স্যারের নিয়মের বাইরে করলেই জিরো কেটে দিবে স্যার, সেটা না। আমি নিজে অনেক কিছু স্টুডেন্টদের অনেক আনসার থেকে আমি শিখি যে এটা তো এইভাবে করা যায়, আমি তো চিন্তা করিনি এইভাবে। এরকম অনেক অঙ্ক হয়েছে আমার শিক্ষকতা এই কয়েক বছরই হলো আর কি। একটা প্রবলেম যে ফাইন্ড দ্য একটা নয়েজ হচ্ছে ওহির এখানে মেবি সরি স্যার, মিউট করে দিচ্ছি। bounded by the curve by the equations. So bounded and closed একই কথা, হ্যাঁ, শব্দগুলো প্রতিশব্দ আপনারা যারা এগুলো রায়ানা হতে হাসতে পারে, সে আবার ইংলিশ স্পেশালিস্ট, স্যার এগুলো কথা বলে ক্লাসে, তাই না রায়ান? না স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, একটু প্রশ্নটা এই ধরনের কোশ্চেন হচ্ছে, কোশ্চেনটাকে বোঝাটাই হচ্ছে মেইন। কোশ্চেনটা যদি আপনি ধরতে পারেন আনসার আপনার অর্ধেকই হয়ে গেল। কোশ্চেনটাকে ধরতে পারেন যে আসলে এখানে বলা হচ্ছে কি ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য ইকুয়েশনস y equals to x square plus 2 একটা ইকুয়েশন, আর একটা ইকুয়েশন হচ্ছে y equals to 4, another one is x equals to 0। তাহলে আগে নিশ্চিত হয় যে x equals to 0 বলতে কি y axis বোঝায় না? x equals to 0 বলতে কি y axis টাকে বোঝায় কিনা বলেন তো? Yes sir. তার মানে আসলে এখানে তিনটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে y equals to x square plus 2, the another one is y equals to 4 and y axis, তাই না? and y axis। এটাকে যদি একটু আমরা গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করি তাহলে দেখেন y equals to x square, শুধু যদি x square হতো তার গ্রাফটা কি এরকম হতো না, যে অরিজিন দিয়ে যেত? আর যেহেতু এখানে y equals to x square plus 2, তাহলে তার গ্রাফটা কি অনেকটা এরকম হওয়া উচিত। আমার চিত্রে ধরে নেন চিত্র এটাই, হ্যাঁ, this is positive y axis, এটা হচ্ছে পজিটিভ x axis, this is the origin। ওকে, সো এটা হচ্ছে y equals to x square plus 2, তাহলে এই জায়গাটা হচ্ছে 2, তো বিদায় x square plus 2 হয়েছে। আরেকটা লাইন আছে কি, এটা কিন্তু একটা স্ট্রেট লাইন, তাই না? y equals to 4 কি একটা লাইন না?
জি স্যার a line parallel to x axis. আপনারা নিশ্চয়ই জানেন the line জি, স্যার। parallel to x axis is equals to y equals to v. y equals to b ছিল একটা ইকুয়েশন ছিল। সো y equals to 4 যেহেতু সে হচ্ছে x axis এর প্যারালাল, তাহলে এটা যদি 2 হয় আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে নিচ্ছি 4 এর অবস্থানটা এখানে। এই হচ্ছে আমার y equals to 4 যে লাইন, এটা হচ্ছে আপনার y equals to x square plus 2 যে কার্ভটা আছে তার ইকুয়েশন। আর আরেকটা হচ্ছে x equals to 0, x equals to 0 বলতে কি y axis। তাহলে দেখেন এই তিনটা জিনিস মিলে যে এই কার্ভ y equals to 4 একটা লাইন, x equals to 0 আর একটা লাইন, মানে y axisটা, এই তিনটা জিনিস মিলে কি এই রিজনটা পাওয়া যায় কিনা দেখেন তো। তিনটা জিনিস মিলে, আর আপনি শুধু ডান দিক বলতে পারবেন না, শুধু বাম দিক বলার সুযোগ নেই, কারণ যেমন দেখেন আপনি যদি এই পোরশনটার কথা বলেন, এখানে লাইনটা আছে y equals to 4 লাইন আছে, y axis আছে, কার্ভও আছে, তাহলে সেও একটা অংশ। ইভেন আপনি এই পোরশনের কথা চিন্তা করেন, এখানে কি y equals to 4 লাইন আছে, ইভেন x equals to 0 লাইন আছে, কার্ভও আছে। এবং এক্ষেত্রে কিন্তু একটা পোরশনের সিমেট্রিক হচ্ছে আরেকটা, রাইট? যে ডান দিকে যতটুকু অংশ আছে বাম দিকে ঠিক ততটুকু অংশই আছে, যে একটা আরেকটার কি সিমেট্রি। আপনার নিশ্চয়ই সিমেট্রি শব্দটার সাথে পরিচিত, যে একটার সিমেট্রি আরেকটা, যে একটার প্রতিচ্ছবি হিসেবে, মানে একটার সেম অনুরূপ রূপটাই আরেক দিকে আছে, সাইজ সেম, সবকিছু সেম। তাহলে দেখেন, তাহলে এটাকে দুই ভাবে করা যেতে পারে, যেহেতু দুইটি আপার সাইডে। একটা করে যেতে পারে হচ্ছে আপনি যদি তাহলে দেখেন এই রিজিয়নটা স্টার্ট হয়েছে কোথায়, এখান থেকে না, এই পয়েন্টটা থেকে স্টার্ট ইয়েস হয়েছে না, স্যার ইয়েস আর স্যার এন্ডিং পয়েন্ট হচ্ছে এটা। তাহলে এই দুইটা পয়েন্টের যদি আপনি এক্স এর ভ্যালু জানেন, তাহলে এই সোজাসুজি যদি এক্স এর ভ্যালুটা আপনি জানেন, ইভেন এই বরাবর যদি এক্স এর ভ্যালুটা জানেন, তাহলে কি আপনি এক্স এর লোয়ার লিমিট এবং আপার লিমিট জানলেন এই রিজিয়নের জন্য, ইয়েস স্যার রাইট? এটা একভাবে করতে পারেন সরাসরি করতে চাইলে। আরেকটা ভাবে করা যায় হচ্ছে এরকম না, যেহেতু একটার সিমেট্রি আর একটা, আমরা যদি এই ফার্স্ট পোর্শনের এরিয়া বের করতে পারি, তাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে কি পুরোটা রেজাল্ট পেয়ে যাব। জি স্যার তাহলে দেখেন এই ফার্স্ট পোর্শনটা স্টার্ট হয়েছে কোথায়, এখান থেকে স্টার্ট হয়ে এখানে গিয়েছে কিনা দেখেন তো। এই জি। পয়েন্টটা 0 আমরা জানি, এটা অরিজিন যেহেতু এটা 0, জিরো আমার এখানকার এই যে এন্ডিং পয়েন্টের কোঅর্ডিনেটটা আমাকে জানতে হবে। যদি জানি এতটুকুর এরিয়া পেয়ে গেলে তাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে কি পুরোটার এরিয়া পেয়ে যাব, রাইট? ইয়েস স্যার এখন আমার কথা না বুঝলে কিন্তু বলতে হবে, এখানে এই জিনিসগুলোই বোঝা। তাহলে দেখেন আমরা এখানে এক্স এর ভ্যালু কত এখানে বলেন অথবা এখানে, সেটা পাবো কিভাবে? যেমন এই পয়েন্টের কোঅর্ডিনেট কিভাবে পেতে পারি, কেউ কি বলতে পারবেন আমাকে, যে এই পয়েন্ট এবং এই পয়েন্টের কোঅর্ডিনেট? স্যার x স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 4 দিলে, মানে হ্যাঁ, আপনি হয়তো জাস্ট একটা লাইন সামনে গিয়ে বলেছেন, আমি বলছি যে এভাবে, যেহেতু এই পয়েন্টটা দেখেন, তো এই পয়েন্টটা কি, যে y equals to x square plus 2 এবং y equals to 4 এই দুইটার ইন্টারসেক্টিং পয়েন্ট কিনা। জি স্যার। সিমিলারলি এই পয়েন্টও কি সেম, যে y equals to 4 এবং y equals to x square plus 2 এই দুইটা ইকুয়েশনের ইন্টারসেক্টিং পয়েন্ট। স্যার এবং আমরা বলছি এই দুইটা পয়েন্ট, যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুইটা পয়েন্ট কি এই y equals to 4 এবং y equals to x square plus 2 এই দুইটা ইকুয়েশনের ইন্টারসেক্টিং পয়েন্ট কিনা, ছেদবিন্দু স্যার। কিনা। জি স্যার জি স্যার আমরা কিন্তু জানি, দুইভাবেই জানি, একটা হচ্ছে যদি দুইটা সমীকরণকে সমাধান করা হয় ছেদবিন্দু পাওয়া যায়, অথবা উল্টাভাবে যদি বলি ছেদবিন্দু পাইতে গেলে তাদেরকে সমাধান করলে ছেদবিন্দু পাওয়া যাবে, রাইট? ছেদবিন্দুটাই সমাধান বিন্দু, আবার উল্টা বললে কি সমাধানটাই হচ্ছে তাদের ছেদবিন্দু, ছেদবিন্দু ইন্টারসেক্টিং পয়েন্ট। সো তাহলে এই দুইটা পয়েন্ট যদি আমরা পেতে চাই, তাহলে কি করতে হবে, এই দুইটা ইকুয়েশনকে সলভ করতে হবে, রাইট? সমাধান করতে হবে। তাহলে দেখেন এখানে গিভেন যে আছে, এখানে আমার y axis নিয়ে আমরা কথা বলছি না, যে y equals to x square plus 2 আছে একটা, আর একটা হচ্ছে y equals to 4। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন ইন্টারসেক্টিং পয়েন্ট যদি বের করতে চাই, তাহলে কি দুটো ইকুয়ালি হওয়া উচিত, যদি এটাও y এর ভ্যালু ছিল y এর ভ্যালু, তাহলে দুটো ইকুয়াল। তাহলে একে যদি আমরা সমাধান করি, তাহলে দেখেন তো x square equals to 2 পাওয়া, তো x equals to নিশ্চয়ই প্লাস মাইনাস স্কয়ার রুট অফ 2 পাওয়া যাবে না, দেখেন তো। জি স্যার। তাহলে দেখেন x equals to প্লাস মাইনাস স্কয়ার রুট অফ 2 বলতে কি বোঝায়, আসলে x এর ভ্যালু দুইটা, একটা হচ্ছে মাইনাস স্কয়ার রুট অফ 2, একটা হচ্ছে প্লাস প্লাস স্কয়ার রুট অফ। দ্যাট মিন্স এই যে এই জায়গাটার x এর ভ্যালু হচ্ছে মাইনাস স্কয়ার রুট অফ 2,
আর এটা হচ্ছে এটা প্লাস 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 স্কয়ার রুট। তাহলে তো তাহলে- আমরা দুইটা জেনে গেছি হ্যাঁ দুইটাই দুইটাই আমরা একসাথে পেয়ে গেলাম। জি তাহলে স্যার। এখন যদি কেউ যদি একসাথে ইন্টিগ্রালটা করতে চায় তাহলে এরিয়া কি এরকম হওয়া উচিত কিনা দেখেন তো, যে হ্যান্স এরিয়া ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ মাইনাস স্কয়ার রুট অফ 2 টু প্লাস স্কয়ার রুট অফ 2 y dx। y dx বলতে এখানে ইকুয়েশন কয়টা, দুইটা না? দুইটা স্যার। তাহলে y1 মাইনাস y2। তাহলে দেখেন আপনি যদি y1 যদি তাকে পিক করেন তাহলে কি x স্কয়ার প্লাস 2 মাইনাস y2 যদি হয় সে, তাহলে কি মাইনাস 4 dx। কেউ চাইলে এভাবে করতে পারে, অথবা কেউ চাইলে এভাবেও লিখতে পারে যে এরিয়া ইকুয়ালস টু 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ 0 টু স্কয়ার রুট অফ 2 x স্কয়ার প্লাস 2 মাইনাস 4 dx। রেজাল্টে কি আসবে? হয়তো প্লাস মাইনাস ভিন্ন হতে পারে, আমরা জানি মাইনাস আসলো তাকে কি চিন্তা করব আমরা, প্লাসে চিন্তা করব ফাইনালি, তাই না? যদি রেজাল্টটা নেগেটিভ আসলো তাকে কি চিন্তা জি করব, স্যার পজিটিভই চিন্তা করব। প্লাসে জি তো দুইভাবে সেম রেজাল্ট আসবে। এখন আমরা আমাদের কাজ হবে জাস্ট তাকে ইন্টিগ্রেট করা। x স্কয়ার কে যদি আমরা ইন্টিগ্রেট করি x কিউব বাই 3, তো একটা কাজ করে নি একটু, -4 আর 2 মানে কি -2 না? -2 -2 কে x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে হয় -2x। লিমিট হচ্ছে মাইনাস স্কয়ার রুট অফ 2 থেকে স্কয়ার রুট অফ 2। এখন যদি আমরা লিমিটটা যদি বসিয়ে দিই এখানে, দেখেন তো যদি আমরা √2 বসাই এখানে, √2 কে কিউব করলে কি 2√2 আসে কিনা? জি স্যার। √2 কে কিউব করলে তো 2√2ই হয়। ফর্মুলা বলতে এই মাইনাসের মাইনাস, এখানে 2 √2 বসান তাহলে 2√2, সূত্রের মাইনাস। এখন যদি মাইনাস স্কয়ার রুট অফ 2 এখানে বসান, মাইনাস কে কিউব করলে মাইনাস হয়, মাইনাস 2√2 ডিভাইড বাই 3 মাইনাস, এখানে যদি মাইনাসের ভ্যালুটা বসান মাইনাস মাইনাসে প্লাস। প্লাস এখন এত কি ক্যালকুলেশন করা যাবে না? যেমন দেখেন কাটা না, কাটা যাবে না, যোগ হয়ে যাবে স্যার। প্লাস 2√2, সরি এই দিলাম কেন, 2√2 বাই 3 এলসিএম নেওয়া যাবে স্যার। মাইনাস 2√2। এলসিএম আপনি সরাসরি নিতে পারেন অথবা চাইলে একটু যোগ বিয়োগ করে, আমি সরাসরি নিচ্ছি। সেই যদি আমরা এলসিএম নিয়ে নিই তাহলে দেখেন এই দুটোর ক্ষেত্রে তো কোনো কিছু আসতেছে না, এটা 4√2 রাইট, জি স্যার। এই দুইটার জন্য 3 দ্বারা, তাহলে এখানে আছে -2 কেন -4√2, তার সাথে 3 মাল্টিপ্লাই করেন আসবে কত, -12√2 রাইট। 12 ইয়েস আলটিমেটলি আসতেছে কত, -8√2 বাই 3। 3 তাহলে আমরা জানি কি মাইনাস যদি আসে, মাইনাস কি চিন্তা, একটু রেজাল্টে কি Plus. মাইনাসের আসছে না, না ইয়েস তাহলে প্লাস চিন্তা করতে হবে। তাহলে হ্যান্স এরিয়া অফ দ্য রিজিয়ন, এরিয়া will be 8√2 by 3 square unit। বুঝতে পেরেছেন কি? আপনি চাইলে গ্রাফটা আবার একটু মানে স্যার গ্রাফটা স্যার একবার একটু বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা, জি, এই যে কার্ভটা, এটা যে x স্কয়ার প্লাস 2 এর কার্ভ, এটা জানেন তো আপনারা, এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার এটা বুঝছি স্যার। কারণ y জান, আমি একটু জাস্ট ইয়ে থেকে আসি, y x স্কয়ার এর কার্ভ এরকম হয় না? জি স্যার। তাহলে x স্কয়ার প্লাস 2 এর কার্ভ হবে এখানে, জাস্ট 2 ঘর উপরে উঠে যাবে। তাহলে 2 ঘর জি, উপরে তো স্যার। উঠালাম। আচ্ছা, এবার আসেন y 4 যে লাইনটা, y 4 কখন হয়, যে 1 2 3 4 এই বরাবর যে লাইনটা ড্র করব সেটাই তো y 4। জি স্যার। তাহলে আমাকে কোশ্চেনটা কি বলছে, যে x স্কয়ার প্লাস 2 y 4 এবং y অ্যাক্সিস এই তিনটা মিলে যে রিজিয়নটা পাওয়া যাবে। তাহলে দেখেন এটা হচ্ছে কার্ভ, সে হচ্ছে কার্ভ, এটা হচ্ছে লাইনটা, আর y অ্যাক্সিস কি এটা না? তাহলে এই তিনটা মিলে এই রিজিয়নটাই তো পাওয়া যায় না, এর বাইরে কোনো রিজিয়ন আছে? না স্যার এটাই পাওয়া এটাই যাচ্ছে। আচ্ছা, তো এটা পাওয়া গেলে এখন দেখেন আমরা তো জানি ইন্টিগ্রেশনের সাহায্যে এরিয়া বের করতে গেলে আমাকে জানতে হয় রিজিয়নটা, প্রথমে জানতে হয় কি কি ইকুয়েশন দ্বারা সেটা, এবং সেই রিজিয়নটা কোথা থেকে স্টার্ট হয়ে, এক্স এর গুলো কোন জায়গা থেকে স্টার্ট হয়ে এক্স এর গুলো কোন জায়গাতে গিয়েছে, স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টটা আপনাকে কি লাস্ট করতে হয়, এন্ডিং পয়েন্ট জানতে হয়। তাহলে স্টার্টিং পয়েন্টটা এন্ডিং পয়েন্টটা বের করার জন্যই হচ্ছে আমরা তাদেরকে সমাধান করেছি, কারণ এগুলো কি ইন্টারসেক্টিং পয়েন্ট না, যে এটা একটা হ্যাঁ, স্যার। ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা একটা ইন্টারসেক্টিং পয়েন্ট, কার এই দুইটা ইকুয়েশন। তাহলে এই দুইটা ইকুয়েশনকে সমাধান করলেই তো আমরা তাদের এন্ডিং পয়েন্টের এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি। জি স্যার। আমরা যেটা পেলাম, এখন ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছেন কি? জি স্যার। ইয়েস
এটা হচ্ছে অনলাইনের সুবিধা, এই যে আমি আঁকা কি করলাম, মুছে দেওয়া গেল, আমার চিত্রটা আগে টের হয়ে গেল। জি স্যার। তাহলে এখন আমাকে বলেন, যদি এই ধরনের প্রবলেম হয় যে আপনাকে বলা হলো কোশ্চেন লেখাটাই পেইন এখানে এরিয়া bounded by y equals to x square minus 4 y equals to 0 and x equals to 4. আমি জাস্ট এগুলো কিন্তু হচ্ছে শুধু চিত্রগুলো একটু বুঝিয়ে দেবো। হ্যাঁ, ওকে স্যার। দেখেন এখানে আমি শুধু চিত্রগুলো বুঝিয়ে দেবো। যেমন দেখেন এটাকে যদি একটু আমরা গ্রাফিক্যালি যদি ড্র করতে চাই, লাইন বিশাল সোজা, সেই সোজা লাইন হয়েছে। This is positive x-axis, positive y, and this is the origin. তাহলে দেখেন x square minus 4 y equals to x square এর অবস্থান যদি এখানে হয়, তাহলে x square minus 4 এর গ্রাফটা কি অনেকটা এরকম হওয়া উচিত কিনা বলেন? ইয়েস যে স্যার। 4 গুণ নিচে নামবে। ইয়েস স্যার। এই x square প্লাস এর ক্ষেত্রে যদি উপরের দিকে হয়, 4 গুণ নিচে নামলে কি নিচের দিকে আসবে না? নিচের দিকে। স্যার। ইয়েস তাহলে স্যার। এটা হচ্ছে নিচের y দিকে equals to x square minus 4. 4। y equals to 0 বলতে কি x axisটা বোঝাচ্ছে না? জি স্যার। সোজা। সোজাটাই তো বোঝাচ্ছে নাকি? জি স্যার। জি স্যার। তাহলে এই x axis, তাহলে বুঝেন এটা একটা গ্রাফ পেয়েছি, x axis পেলাম। এখন আরেকটা লাইন বলছে কি x equals to 4. 4। এখন x উপরের equals to দিকে। 4 এর অবস্থানটা কোথায় সেটা বোঝার জন্য আমরা একটা জিনিস নিশ্চিত হই। যেমন দেখেন এই যে গ্রাফটা, এই যে y equals to x square minus 4 টা সে কি x অক্ষকে এখানে ছেদ করেছে না জি স্যার। এখানে? তাহলে এখানে দেখেন তো আমরা আগে একটু বোঝার চেষ্টা করি এখানে x এর ভ্যালুটা কত। আর এই জায়গাটাতে তো y এর ভ্যালু যে 0 এটা তো নিশ্চিত। এই জি। জায়গাটাতে জি স্যার। 2 স্যার। 4 স্যার। 4 হবে স্যার। y এর ভ্যালু যে 0 এটা আপনারা তো নিশ্চিত, কারণ x অক্ষকে ছেদ করেছে মানে কি এখানে y এর ভ্যালু 0 নিশ্চিত। তাহলে দেখেন তো এই ইকুয়েশনটাতে যদি y এর ভ্যালু 0 বসান এটা পাই কিনা বলেন? আচ্ছা, x আপনারা এই দুটোকে সমাধানও বলতে পারতেন। তাহলে x স্কয়ার সমান পাচ্ছে কি দেখেন তো 4, 4 তাহলে x ইকুয়ালস টু প্লাস 2 মাইনাস 2 2। তাহলে এটা যদি -2 হয় এই জায়গাটা, আর এটা হচ্ছে +2, রাইট? ইয়েস স্যার। তাহলে এটা যদি 2 হয় তাহলে 4 এর অবস্থান কি আরো এদিকে আসবে না? জি স্যার। এদিকে একটু আরেকটু উপরের দিকে, যদি আরেকটু উপরের দিকে উঠে দিতাম, হ্যাঁ, এখানে একটা কার্ভ উপরের দিকে যাচ্ছে। এই জায়গাটা যদি হয় 2 তাহলে 4 কি অনেকটা এই জায়গাতে আসবে কিনা বলেন? তাহলে x ইকুয়ালস টু 4 লাইন কি এটা হওয়া উচিত কিনা বলেন তো? ভাই আমার লাইন তো বিধান একটা চিত্রটা একটু আবার নতুন করে আঁকছি, হ্যাঁ, আমার সুবিধার্থে, কারণ আমি চিত্রটা বেশি করে ফেলছি, কার্ভটাকে বড় এঁকে ফেলছি। লাইন আমার আগেরটাই আছে, রাউন্ডে একটু বের হয়েছে। ঠিক আছে, এরকমই তো উঠতে থাকবে বা মজাইতে থাকবে, তাই না? তাহলে আমরা তো একটু আগে নিশ্চিত হলাম কি এটা হচ্ছে -2, এটা হচ্ছে 2, রাইট? প্লাস দিস ইজ পজিটিভ x Yes. axis, দিস ইজ পজিটিভ y Negative. axis, and this is the origin. তাহলে দেখেন আমরা কি পেয়েছি, y equals to x square minus 4 এর গ্রাফটা এঁকেছি, এটা হচ্ছে y equals to x square minus 4, 4। y equals to 0 লাইন যেটা x axis সেটা আমার আছে। আরেকটা লাইন ড্র করতে হবে কি x equals to 4, x equals to 4 কি y অক্ষের সমান্তরাল সরল রেখা কিনা বলেন তো? জি স্যার। y0 হবে। yes sir x equals to 4 হচ্ছে কি y অক্ষের সমান্তরাল। স্যার। x 0 তাহলে দেখেন তো x equals to 4 লাইনটা কি অনেকটা এরকম হওয়া উচিত কিনা বলেন আমাকে? যদিও এটা 2 ঘর হলে ধরে নেন এটা আরো 2 ঘর আসছে আর কি এদিকে। এই লাইনটা কি x equals to 4 হওয়া উচিত কিনা? yes sir বুঝি নাই স্যার। x equals to 4 কোন ধরনের সরল রেখা সেটা বলেন? y অক্ষের সমান্তরাল। তাহলে এটা কোথায় ড্র y করি? একটু সমান্তরাল হবে স্যার। তাহলে কখন সমান্তরাল? যে অরিজিন থেকে 4 ঘর দূরে যান, তাহলে x equals to 4 পাইলেন, এই বরাবর যে লাইনটা ড্র করব সেটাই তো x equals to 4 লাইন নাকি? জি জি স্যার। এটা আরো দরকার নেই, আমরা x equals to 1 লাইন কি এটা কিনা বলেন? এই জায়গাটা যদি 1 ভ্যালু হয় এটা কি x equals to 2 লাইন কিনা হওয়া উচিত কিনা বলেন? এটা হচ্ছে x equals to 1, এটা হচ্ছে x equals to 2, এই তো এগুলো কি y এর সমান্তরাল? তাহলে x equals to 4 লাইনের অবস্থানটা কি এরকম হওয়া উচিত না? এই পয়েন্টটা যদি 2 হয়
তাহলে Yes, sir. x = 4 তো তার আরো 2 গুণ ডান দিকে হবে নাকি? হ্যাঁ নাকি বাম হ্যাঁ দিকে? স্যার ডান দিকে হবে। ডান দিকে হবে স্যার এখন আমাকে বলেন এই তিনটা জিনিস মিলিয়ে কোন তিনটা জিনিস, যে একটা হচ্ছে x² - 4 -4 আর কার্ভটা x অক্ষ এবং এই লাইন, এই তিনটা মিলিয়ে কি রিজিয়ন একমাত্র এই জায়গাটা কিনা স্যার। বলেন তো? জি স্যার Yes, হ্যাঁ হ্যাঁ sir. স্যার বুঝতে পারছি স্যার তাহলে এই জায়গাটা শুরু হয়েছে কোথায়, শেষ হয়েছে কোথায় বলেন তো? তো 2 থেকে 4 2 থেকে 2 থেকে 4 4। আর y তাহলে এটার এরিয়া কি এরকম হওয়া উচিত কিনা, যে এরিয়া ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 2 to 4 x² - 4 -4 dx, জি স্যার এটাই হওয়া উচিত না? জি কারণ স্যার এই যে দেখেন y এর Yes, sir. ফাংশন তো দুইটা আছে, একটা হচ্ছে x² - 4 আর একটা হচ্ছে y = 0। 0 তো এটা থেকে এটা মাইনাস করা না করে তো যায় কোনো কিছু যায় আসে না, তাই না? জি স্যার 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 ওই যে এটা কি 0 এর integration জন্য মাইনাস করিনি স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে আনসার পাওয়া যাবে না? ইয়েস স্যার। হ্যাঁ স্যার দেখেন দেখেন সেম প্রবলেমটাই চেঞ্জ হয়ে যেত কখন, হয়তো যদি রেজাল্টটা 0 না সেম হয়। আসবে, যদি আমরা এখানে 4 না বলে বলি x = 3, তাহলে জাস্ট এক করে দিকে আসবে। অথবা যদি এটা না বলে যদি বলতাম x = 1 সে, ও বাম দিকে আসতো স্যার। তখন কোথায় আসতো? x = 1 হলে এই ওই 2 বরাবর থেকে আসতো, 1 বা 1 থেকে এই 1 বরাবর আসতো। তখন দেখেন তখন কিন্তু কোশ্চেন চেঞ্জ হয়ে যেত কি, 1 থেকে তখন 0 আসতো থেকে 1 0 থেকে 1 নাকি -2 থেকে 1? ও -2 থেকে 1 স্যার স্যার। স্যার -2 থেকে 1 -2 থেকে 1 আসবে না তখন? স্যার কারণ এটা দেখ- একবার কোয়েশ্চনটা বুঝি নাই স্যার যদি কোশ্চেনটা এরকম হতো, যে কোশ্চেনটা যদি এরকম আসতো যে y = x² - 4 তো আছেই, y = 0 আছে আর x = হচ্ছে সেম 1, তাহলে x = 1 হইলে x = 1 লাইনটা কোথায়? এই বরাবর না মনে করেন সেম। জি স্যার ইয়েস স্যার। তাহলে এখন আমাকে বলেন যে এই কার্ভ x অক্ষ এবং এই লাইন মিলে কি যে -2 থেকে 1 2 পর্যন্ত থেকে এই পুরো 1 রিজিয়নটা কিনা বলেন তো? ও হ্যাঁ স্যার ইয়েস স্যার। বুঝতে পেরেছেন কি? স্যার স্যার যদি y এর মান স্যার 1 বা 2 থাকতো তাহলে হ্যাঁ, y এর মান 1 2 হলে তো সেম আগের প্রবলেমটা। উপরের দিকে কারণ একটু y = 1 হলে কি হতো, এই জায়গাটা তখন আমাকে এখানকার ইন্টারসেক্টিং পয়েন্ট বের করা লাগতো, এখানকার ইন্টারসেক্টিং পয়েন্ট বের করা লাগতো। বুঝতে তখন পেরেছেন? স্যার আর মানে একটা হইতো না দুইটা হইতো ওই যে এরিয়া বার করার হ্যাঁ, তখন তো দুইটা লাগতো, তখন তো দুইটা পোরশন, আপনি চাইলে এক পোরশন করে 2 দ্বারা গুণ 2 করতে দিয়ে পারেন। গুণ হ্যাঁ জি, সেটা, এখন তখন clear আবার হয়েছে। একটা থেকে একটা সাবট্রাক্ট করা লাগবে, মানে জি, x² স্যার। - 4 থেকে আবার ওই যে y = 1 বা 2 বলছেন, সেই 2 বা 1টাকেও বিয়োগ সাবট্রাক্ট করতে করতে। হবে। বুঝতে পেরেছেন কি? জি স্যার জি স্যার। দেখেন এখানে হচ্ছে হ্যাঁ, মেইন স্যার, হচ্ছে বুঝতে চিত্রটাই, পারছি। চিত্রটা যদি আপনি চিত্র। ধরতে পারেন তাহলে এই কোশ্চেন কিছু না, কারণ চিত্র না ধরতে পারলে আপনি লিমিট কি নেবেন সেটা তো আপনি জানেন না। এটাই স্যার। লিমিটের উপর ভিত্তি করে কিন্তু এরিয়া তারতম্য হবে, তাই না? দেখে বলে আপনার এখানে আমরা জানি দেখতে পাচ্ছি জি, লিমিট স্যার। হচ্ছে 2 থেকে 4, ঠিক একটা ড্র করে দেখলাম, কিন্তু আপনি যদি -2 থেকে 4 বলেন আনসার কি এক আসবে? নিশ্চয়ই আসবে না। No. এবং আমরা দেখছি সেটা দিয়ে আসলে রিজিয়ন হয়ও না। -2 থেকে 4 মিলে তো তিনটা মিলে একটা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে না, হচ্ছে কি? হচ্ছে না। না একটু বাসায় চেষ্টা করতে হবে, হ্যাঁ? ইয়েস স্যার। তারপর হচ্ছে আরেকটা প্রবলেম একটু ভিন্ন আঙ্গিকে দেই, কারণ এই ধরনের কোশ্চেন থাকলে সবচেয়ে ভয় পায় সবাই। কারণ আমরা কিউবে তো আসবে না ওইটা না, ফাইন্ড দ্য এরিয়া সাইন কোস posed by স্যার এক্স এর মান কি কোন সময় কিউবে আসবে স্যার মানে কিউব এই আসতে পারে, আপনারা তো ইকুয়েশন জানেন। জি স্যার। তো তাহলে এখানে দেওয়া আছে কি হিসেবে দেখেন তো, y is a function of x নাকি x is a function of y? X function of y, sir. x is a function of y। আচ্ছা, আপনারা এই জিনিসগুলো জানেন কিনা আমি জানি না, একটু দেখাই তাহলে এটা সহজ হয়ে যাবে আপনাদের জন্য চিন্তা করাটা আর কি। দেখাইতে তো ভয় লাগে যদিও এখানে চিত্রের কারণে। আমি বলেছি যদিও আমি যখন শিফটিং গ্রাফ পড়িয়েছিলাম, এটা হচ্ছে কি y কোন সুন্দর চিত্র হয়ে গেছে, তার অনেক সুন্দর। y x², এটা না? তাহলে y -x² কোন দিকে? নিচের দিকে স্যার এটা হচ্ছে y মাইনাস -x²
তাহলে এখন প্রশ্ন আসে না আপনার মধ্যে, স্যার যদি x = y স্কয়ার হয় স্যার ডান দিকে হবে স্যার। তাহলে Yes. শেপটা ইউ এ থাকবে ডান দিকে, এটা হচ্ছে কি x = y স্কয়ার। আর যদি x = -y স্কয়ার হয় সেটা ওই বাম দিকে হবে। বাম দিকে হবে। তাহলে এখন বলেন y = x স্কয়ার যদি হয় এটা, তাহলে y = x স্কয়ার - 2 কি 2 ঘর বামে এসে এরকম হওয়া উচিত কিনা বলেন তো? ইয়েস স্যার। তার শেপ তো সেমই থাকবে। এটা যদি y = x স্কয়ার হয় তাহলে এটা কি x = y স্কয়ার - 2 হওয়া উচিত না? ইয়েস স্যার। দেখেন এটার ক্ষেত্রে এই যে y = x স্কয়ার যদি এটা হয় x স্কয়ার - 2 এর ক্ষেত্রে 2 গুণ নিচে নামতাম না? জি স্যার। স্যার। নেগেটিভের দিকে আসতাম। তাহলে এখানে যদি -2 হয় সেটাও নেগেটিভের দিকে 2 ঘর যাবে বামে, রাইট? যদি y = x স্কয়ার + 1 হইতো তাহলে এক ঘর ডানে আসতো, রাইট? যে দিকে আসতো। জি বুঝতে স্যার। পারছেন কি শিফটিং গ্রাফটা? জি স্যার জি স্যার। কারণ এই শিফটিং গ্রাফ কিন্তু এই জন্যই আলোচনা হয়েছিল যে আপনি যদি মূলটা যদি জানেন তাহলে আপনি এর কাছাকাছি যেগুলো সবগুলো আপনি ড্র করতে পারবেন, ঠিক আছে? তাহলে এখন বলেন এটাকে যদি ড্র করি আমরা এই প্রবলেমটাকে, এটা দেখেই অনেকে, আমি বললাম যে অনেকে চেষ্টাই করবেন যে স্যার এটা, আবার অনেকে করবে কি হোয়াইট টার্ম আকারে নিতে চাইবে। দেখেন এটাকে হোয়াইট টার্ম আসলে নেওয়া যায় না যে তা না, নিলে স্কয়ার রুট চলে আসবে, বুঝতে পারছেন কি? স্কয়ার রুটের গ্রাফ গুলো ড্র করা তো আরেকটু ডিফারেন্ট, তাই না? স্কয়ার রুট এক্স। জি স্যার। সেজন্য আমরা সে যাচ্ছি না, এটাকে যদি আমরা নরমালি বুঝি না, আমার এই লাইনটা বাঁকা হচ্ছে কেন, আগেরটা সুন্দর হয়েছে। জাস্ট হয়ে যাবে। আমি দেখি এখানে দিয়ে যদি একটু এটার দিকে তাকাই যদি আঁকার চেষ্টা করি কি হয়। ওয়াও। স্যার এটা স্ট্রেট লাইন হয়েছে স্যার পুরো। Perfect. কারণ আছে, এটা তো পারফেক্ট একটা- হবেই। এটা কি দেখে আঁকছি জানেন? ডট জি দেখে স্যার, একটা লাইন থাকে স্যার বা ডট। ইয়েস। আমার যে গ্রাফিক স্টেপটা আছে টাইপে একটা লাইন আছে না আমার, সেই লাইন দেখে স্কেল নিয়ে গেছে। বসেন স্যার। স্যার স্কেল দিয়ে তো দেওয়া যাবে স্যার। ওই যে আমার গ্রাফিক স্টেপ একটা ইয়া আছে না, যে টাইপে তো পয়েন্টিং গুলো আছে, সেটা দেখেই করে গেছে। ইয়েস স্যার। আচ্ছা ধরে নেন এটা হচ্ছে আমার পজিটিভ এক্স এক্সিস, দেখছেন ওই যে উপরে তাকায় থেকে আঁকতে গিয়ে আমার লাইন ক্রস করে গেছে, দিস ইজ 0। তাহলে x = y স্কয়ার - 2 এর এটা কি এই পর্যায়ে হওয়া উচিত না? যে এটা যদি অরিজিন হয় এটুকু 1 সে এটা 2, তাহলে অনেকটা এখন এই ইউ আকার ঝুঁকি কে নেবে বলেন? জি স্যার। ধরে নেন এটাই, হ্যাঁ এটা ইউ হয়ে গেছে। আমি তো খাতায় না উল্টানো, যদি আমি তো ট্যাব উল্টানো টাফ। এটা হচ্ছে x = y স্কয়ার + 2 সে -2 স্যার। সরি y স্কয়ার - 2, এবং এটা কিন্তু আরো এইদিকে যাইতো, তাই না? এবং এটা চলতে থাকবে, আপনারা নিশ্চয়ই জানেন জি এটা স্যার। একেবারে চলতে থাকবে। আর এখানে এই যে x = y আর y = x এর মধ্যে তো কোনো পার্থক্য নেই, না, তাহলে সে কি মাঝ বরাবর ইন্টারসেক্ট করবে না? যে অনেকটা এরকম আসবে না, এরকম একটা লাইন জি কিনা বলতো? জি না স্যার। স্যার, এটা বুঝি নাই স্যার। এই y = x কোন ধরনের সরলরেখা? স্যার এই যে বিন্দুগামী। শুধু মূল বিন্দুগামী না, আপনার এটাকে সমান দুই ভাগে ভাগ বাঁকা করে হবে যেতে থাকবে। কারণ Yes, sir. x এর মান যখন 1 y এর মান 1, x এর মান যখন 2 y এর মান 2, 3 3 Yes, এরকম sir. আপনি বসান, এমন একটা স্ট্রেট 0 লাইন হবে 0 একেবারে এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই লাইনটার হবে কি x অক্ষের সাথে y অক্ষের সাথে 45। 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এখন আমাকে তাহলে বলেন, কি- হ্যাঁ জি বলেন। মানে এই পুরাটাই স্যার ওই যে উপরের দিকে মানে যতটুকু জায়গা আছে স্যার এই পুরাটার কি বার করতে হবে এরিয়া? তাহলে এখন আমাকে বলেন যে এই কার্ভটা এবং এই লাইনটা মিলে কতটুকু জায়গা রিজিয়ন এই স্যার এই যে ত্রিভুজের মতো উপরে নিচে যে এইটুকু। দেখেন তো, আমি দেখেন আমার সাথে আপনার একমত কিনা, আমি বলছি এতটুকু জায়গা। ইয়েস স্যার, আমি একমত স্যার। Yes, sir. স্যার এই কার্ভ এবং এই লাইন, যদি আমার জি, স্যার। চিত্রটা সৌন্দর্যের কারণে হয়তো একটু দেখতে খারাপ মনে হচ্ছে, এক্স্যাক্টলি ইউ যদি হতো, চিংড়ি মাছ হয়ে গেছে স্যার। হ্যাঁ আরে চিংড়ি মাছ আঁকতে বললো তো আমি খুব লাইভে ইয়ে হতো, আমি কখনো এগুলো আঁকার দুঃসাহস করি না নাই। স্যার, আমার হয়ে গেছে স্যার। পরীক্ষাতে তো কোন রকম একটা দিয়ে দিতাম, কিন্তু ওই প্র্যাকটিক্যাল খাতা এগুলো আমি কখনো নিজেরটা লিখিনি। আমার বন্ধুরা খুব ভালো চিত্র আঁকতো, তারাই কিন্তু, ঠিক আছে? বা ইন্টারমিডিয়েটে যারা ক্লাসমেট যারা ছিল, মেয়েরা খুব ভালো সুন্দর ছবি আঁকে, জি স্যার। ঠিক আছে? এখন দেখা গেছে, এখন বলেন তো তাহলে এই যদি রিজিয়নটা হয় তাহলে এটার এরিয়া পেতে গেলে আমাকে কি শুধুমাত্র এই জিনিসটা জানার দরকার কিনা যে আসলে এই ইন্টারসেক্টিং পয়েন্ট এইটা কোত্থেকে স্টার্ট হয়ে কোথায় শেষ হয়েছে?
সেটা জানা জি দরকার স্যার না? জি স্যার জি স্যার। তাহলে এই যে তাহলে এটা পাবো কিভাবে? ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে পাওয়া যাবে না? আমার চিত্রটা ইয়ের কারণে আপনার কাছে মনে হতে পারে যে স্যার এক্স তো এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, তাই না? এটা হচ্ছে আমার চিত্রের ইয়ার কারণে। তা আমরা তো এটাকে এক্স এ চিন্তা করছি না, কারণ এক্স এ চিন্তা করছি না, আমরা চিন্তাটা করবো কি ওয়াই বরাবর চিন্তা Y। করতে হবে না? কারণ আমার এটা আছে কি হিসাবে, এক্স ইজ এ ফাংশন অফ ওয়াই। তাহলে এক্ষেত্রে কিন্তু ইন্টিগ্রেশন যখন আমরা বের করবো আমরা তখন লিখবো কি, এক্ষেত্রে কিন্তু আমাকে লিখতে হবে অনেকটা এরকম স্যার, দেখেন আমার সাথে কিনা, যে এরিয়া ইকুয়ালস টু, তখন কিন্তু আমরা লিখবো এরকম ইন্টিগ্রেশন অফ x2 মাইনাস x1 uy, লিমিট বসবে তাই না, সে a1 টু a2, তাহলে কি এরকম না? Yes, বুঝিনি। sir. এই y is a function of x যখন থাকতো দুইটা ইকুয়েশন দ্বারা যদি কোনো একটা রিজন বাউন্ডেড হয়, তখন কি আমরা y2 মাইনাস y1 dx লিখতাম না? জি স্যার, জি বাট স্যার। এখানে আছে কি x is a function ও of ওকে y। স্যার, ইয়েস স্যার, বুঝছি স্যার, এখন বুঝছি স্যার। তাহলে আমাকে জানতে হবে কি যে y এর লিমিট, এই যে এই বরাবর y স্টার্ট হয়েছে কোথায় আর এটা শেষ হয়েছে কোথায়, রাইট? যে ওয়াইটা স্টার্ট হয়েছে কোত্থেকে, রিজিয়নটা ওয়াই এর ভ্যালু, আর এন্ডিং পয়েন্টটা কোথায় সেটা জানলেই হয়ে যায় না? দেখেন তো, আবার একটু বলবেন স্যার? বলছি এই রিজিয়নে যেহেতু আমরা কার রেসপেক্টে ইন্টিগ্রেট করব, ওয়াই, তাহলে আমার লিমিট জানতে হবে কার, ওয়াই। তাহলে আমাকে জানতে হবে এই যে রিজিয়নটায় ওয়াই এর ভ্যালু কত থেকে স্টার্ট হয়ে কোথায় শেষ হয়েছে, তাই না? জি স্যার। ওয়াই এর স্টার্টিং ভ্যালুটা কত, এন্ডিং পয়েন্টটা কত। তাহলে দেখেন এই স্টার্টিং পয়েন্ট যদি পেতে চাই, তাহলে এই বরাবর যেটা সেটাই তো স্টার্টিং পয়েন্ট নাকি, এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট বরাবর। জি স্যার। ও তাহলে ইয়েস স্যার। তাহলে এটা পেতে গেলে কি ইন্টারসেক্টিং পয়েন্টের কোঅর্ডিনেটটা জানতে হবে না? জি আবার স্যার। এখানকার এন্ডিং পয়েন্টটা জানতে গেলে কি এই ইন্টারসেক্টিং পয়েন্টের কোঅর্ডিনেটটা জানতে হবে কি? জি স্যার। জি স্যার তাহলে এই দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট পাবো কিভাবে, যে তাদেরকে সমাধান করলে না, ওয়াই এর মান পাবো, ইয়েস স্যার। তাদেরকে সমাধান করলে পাওয়া যাবে না? তাহলে এটা কিন্তু তাদেরকে যদি সমাধান করেন কি আসবে, এটা আসবে কিনা বলেন? যেহেতু দুইটি এক্স এর ভ্যালু, যে এটা এক্স সমান এত, এটা এক্স সমান ওয়াই, জি স্যার। তাহলে আলটিমেটলি তাহলে উৎপাদক করা যায় কি, করা যায় না? তাহলে দেখেন তো ওয়াই মাইনাস টু আর ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু আসে, তাহলে আলটিমেটলি ওয়াই এর ভ্যালু কত, 2 মাইনাস 1। মাইনাস ওয়ান আর একটা হচ্ছে টু। তাহলে নিশ্চিতভাবে এই পয়েন্টে ওয়াই এর ভ্যালু কত, মাইনাস ওয়ান, মাইনাস আর এই পয়েন্টে কত, 2। তাহলে ওয়াই এর লিমিট কত, মাইনাস 1 -2 থেকে 1। মাইনাস ওয়ান থেকে টু না? জি স্যার জি স্যার। তাহলে এখানে মাইনাস ওয়ান, এখানে টু, আর এক্স টু এর ভ্যালু বসাবো কি আমরা, এক্স স্কয়ার মাইনাস টু, আর এক্স ওয়ান এর ভ্যালু বসাবো কি আমরা, ওয়াই। ওয়াই। তাহলে ইন্টিগ্রেশন করে লিমিট বসানো যাবে কিনা বলেন? ইয়েস স্যার, ইয়েস স্যার। আমি বারবার বলছি চিত্রটা বুঝতে হবে, চিত্রটা আপনি ধরতে পারলেই অঙ্কটা করতে পারবেন। ঠিক আছে, আপনারা আবার এটাকে ফাঁকিবাজি ভাবতেছেন কিনা আই ডোন্ট নো, স্যার কেবল একটু বলেই বলতেছে আপনারা করে দিবেন। আমার মূল বোঝানোর না, উদ্দেশ্যটাই হচ্ছে এটা, দেখেন। আচ্ছা স্যার, স্যার একটা প্রশ্ন স্যার। আচ্ছা স্যার, এটা তো আমরা ওই যে 2 থেকে -1 পর্যন্ত করছি স্যার, বাট এটা তো স্যার 2 থেকে ডান দিকে স্যার একটু বর্ধিত স্যার। আমি বলছি আমার চিত্রটা ভুলের কারণে, আমার চিত্রটা মানে মূলত জিনিসটা হইতো এরকম, যে এরকম গিয়া এইদিকে ইন্টারসেক্ট করতো, এদিকে করতো, বুঝছেন? আপনি খাতা একটু দেখেন তো, একটু খাতাটাকে একটু ঘুরে একদম এক্স্যাক্টলি ইউটা আঁকতে পারেন কিনা, এই বরাবর একটু আঁকেন, ইউটে কি একদম মাঝ বরাবর একটা লাইন ড্র করুন তো, দেখেন তো কিরকম একটা চিত্র আসে। ও তার মানে স্যার ওই যে নিচেরটা একটু ছোট হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। নিচেরটা একটু ছোট হবে, উপরেরটা একটু বড় হবে, এটা তো আমার চিত্র আঁকার কারণে এটা। তবে এখন আপনি আপনার মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমি যদি পরীক্ষা ভেবে এঁকে দিই তাহলে আমারটা কি হবে? হবে। আমি বলছি জাস্ট আমাকে শেপ বোঝাতে হবে, Yes. ঠিক আছে? কারণ আমি এভাবে লিখে মার্কস পেয়ে আসছি, ধরতে পারেন আমার স্যাররাও তো এভাবে নম্বর দিবে। তার মানে স্যার -1টা আমরা ওই যে স্যার এই বাম দিকে সরে স্যার একটা পয়েন্ট ওই জায়গার ধরবো স্যার। হ্যাঁ, এই যে যে এই ইন্টারসেক্টে কোথায় ইন্টারসেক্ট করছে, ওয়াই এর ভ্যালুটা কি, ওয়াই বরাবর কোন পয়েন্ট ইন্টারসেক্ট করেছে। ও ও ইয়েস স্যার, এখন বুঝছি স্যার। ওকে স্যার। তাহলে চাইলে কি এটা করা যাবে না? জি জি স্যার। পারবেন কি? ইয়েস স্যার। দেখেন তাহলে আলটিমেটলি এটা একটু লিখেই ফেলছি,
-1 থেকে 2, তার ভ্যালু ছিল কত y স্কয়ার মাইনাস 2 আর হচ্ছে মাইনাস y, হচ্ছে y কিউব বাই 3 ইন্টিগ্রেট করলে 2 কে করলে মাইনাস 2y, তাকে বললো হচ্ছে মাইনাস y স্কয়ার বাই 2, লিমিট হচ্ছে -1 থেকে 2। এখন 2 বসান একবার, 2 যদি বসান আসবে কি 8/3 না প্রথমটা, 2 কিউব, এগুলো কি y এর ভ্যালু না লিমিটটা? জি স্যার Yes, sir. আর এখানে যদি 2 বসাই আসবে হচ্ছে -4, মাইনাস এখানে 2 যদি বসে 2 স্কয়ার মানে 4, 4 কে 2 দ্বারা ভাগ করলে 4 2 by হয়, 2. সূত্রে -1 যখন বসাবো -1 কি কিউব করলে হয় -1, তাহলে -1 -1/3 মাইনাস এখানে -1 বসালে হয় +2, এখানে যদি -1 বসাই তো -1/2। আচ্ছা তাহলে আপনি যোগ বিয়োগ করেন, এখানে হচ্ছে -6 +1/3, আর এখানে দেখেন 2 থেকে যদি হাফ চলে যায় তাকে হচ্ছে 3/2, সামনে মাইনাস তাহলে -3/2, তাই না? স্যার এখন লসা করেন না, দুইটার মধ্যে কত 6 এলসিএম, 6 তাহলে 16 18 2 6 সরি 9, তাহলে আলটিমেটলি উপরে কত আসতেছে 18 হচ্ছে প্লাসের আর 18 মাইনাসের ক্যান্সেল, -9/6, -9/6 মানে কি -3/2, আলটিমেটলি আনসারটা কি -3/2 হবে নাকি +3/2 হবে? +3/2 হবে স্যার। +3/2 হবে, কারণ এরিয়া কখনো কি হয় না নেগেটিভ হয় না। আমি বারবার বলছি যাদের এটা ভুলে যাওয়ার সম্ভাবনা যদি কারোর মধ্যে থাকে আপনারা শুরুতেই অ্যাবসলিউট সাইন দিয়ে দিন, ঠিক আছে? ইয়েস স্যার শুরুতেই অ্যাবসলিউট সাইনটা দিয়ে দিন। এখন একটু আরেকটা ব্যতিক্রমী চিত্র, অনেকেই এটা না বুঝেই করে ফেলে, আনসার ভিন্ন আসে, একটু ব্যতিক্রমী চিত্র দিয়ে একটা প্রবলেম দেখাতে চাই। আচ্ছা আমি কোশ্চেনটা ডিটেইলস লিখছি না, যে এরিয়া বের করতে চাই, তবে ইকুয়েশন কি দেওয়া আছে, একটা হচ্ছে y = x স্কয়ার, আর একটা আছে y = x + 6, আরো দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে x = 0 আর একটা হচ্ছে x = 5, ঠিক আছে? দুইটা এই যে, তাহলে এখানে টোটাল কয়টা জিনিস, একটা কার্ভ আর তিনটা হচ্ছে স্ট্রেট লাইন, তাই না? জি স্যার একটা হচ্ছে কার্ভ আর তিনটা স্ট্রেট লাইন, তবে তিনটা স্ট্রেট লাইনের মধ্যে একটা হচ্ছে y অ্যাক্সিস, রাইট? একটা কি y অ্যাক্সিস না? জি স্যার দেখেন এটাও কিন্তু হচ্ছে একটা হচ্ছে y অ্যাক্সিস, এটা। তাহলে এখন বলেন আমাকে, যদি তাদেরকে যদি একটু গ্রাফিক্যালি ড্র করতে চাই, কি সুন্দর লাইন আমি তাহলে দেখেন y = x স্কয়ার যদি আমরা ড্র করতে চাই, হ্যাঁ ইচ্ছা করি একটু স্মুথ কাপড় নিতে চাই, কারণ অনেক এরকম আসবে না, Yes, sir. এদিকে বাম দিকে যেতে থাকবে, রাইট? ইয়েস এখন তাহলে আমি একটা গ্রাফ এঁকেছি, আর একটা হচ্ছে কি y = x + 6। +6. আচ্ছা আপনারা নিশ্চয়ই জানেন যে y = x ছয় ঘর এর উপরে গ্রাফটা উঠবে। যদি এরকম হয় 6 ঘর উপরে উঠবে, জি স্যার রাইট? ধরে নেন, আমরা ধরে নিচ্ছি এটা যদি এরকম 1 2 3 4 5 6, তাহলে আমার লাইনটা সে এরকম একটা লাইন, সে এরকম একটা লাইন y = x + 6, ইয়েস এটা হচ্ছে y = x স্যার তাহলে দেখেন এটা বুঝতে পারছেন নিশ্চয়ই একটা জিনিস, যে এই পয়েন্টে কি এই দুইটা জিনিসের ইন্টারসেক্টিং পয়েন্ট কিনা বলুন তো, এই দুইটা জি স্যার শুধু এই পয়েন্টটা না, এইটাও মাইনাস এই দুইটা কি এই দুইটা ইকুয়েশনে ইন্টারসেক্টিং পয়েন্ট। আমি এট ফার্স্ট ওই যে বাকি x = 0 তো y অক্ষ, এটা নিয়ে কোনো সমস্যা নেই, x = 5 টা ড্র করার আগে আমি দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট একটু বের করতে চাই। কিভাবে, যেমন দেখেন এই দুটো ইন্টারসেক্টিং পয়েন্ট পেতে গেলে কি আমাদের কি এরকম লিখতে হবে কিনা যে x স্কয়ার = x + 6, X + 6. আচ্ছা সো -x + 6 = 0, দ্যাট ইমপ্লাইজ, সরি আমি মনে ভুল লিখেছি, এটা 6 তো, জি সরি ওইটা তো দিস ইজ -6, -6 হবে। এই জন্য তো কি আমার উৎপাদক তো ঠিক আছে, 2 আর 3 হবে স্যার সো -2 এবং 3 হবে, রাইট? ইয়েস স্যার দেখেন উৎপাদক করলে আপনি এই দুইটা পাবেন, একটা হচ্ছে x = -2 আর একটা হচ্ছে 3, -2 + তাহলে এই বরাবর x এর ভ্যালু কত -2, আর এই বরাবর হচ্ছে কত x এর ভ্যালু 3, -3 সরি 3 তাহলে x = 5 লাইনটা কি তার ডানে হবে না বামে হবে? ডানে হবে স্যার এটাকে যদি আমি একটু আরো উপরের দিকে উঠিয়ে দিতাম এই যে কার্ভটাকে,
তাহলে সেই লাইনটা কি এই বরাবর হওয়া উচিত কিনা বলেন? ইয়েস ফর স্যার এক্সাম্পল মানে কতটুকু ডানে গেলে এটা বলেন না, বললে স্যার এতটুকু 3, এখানে 5 কেমনে হয়? 3 এর ডান দিকে সেটা বুঝে নেন। 5 হতে হলে কোথায় হবে? 3 এর ডানে হবে, এটা নিশ্চিত, রাইট? আচ্ছা উপরের কর্নারটা আঁকবো স্যার। তাহলে বলেন তো আমাকে, একই সাথে একটু বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে, শুধু উপরের কর্নার বললে হবে না। যে x = 0, ইয়েস স্যার কোন লাইনটা? যে বরাবর স্যার এই লাইন, এই কার্ভ, এই স্ট্রেট লাইন এবং এই স্ট্রেট লাইন, চারটা জিনিস মিলে কি দেখেন তো এই দুইটা রিজন পাওয়া যায় কিনা, যে এটা হচ্ছে একটা রিজন আর এটা আরেকটা রিজন। Yes, sir. স্যার ওই যে x = 0 এটা কোন লাইন স্যার? y axis, ইয়েস স্যার এই y axis কি x এর ভ্যালু 0 না? জি জি স্যার এখন তাহলে Sorry, বলেন sir. এই চারটা ইকুয়েশন মিলে একসাথে এই দুইটা বাউন্ডেড রিজন পাওয়া যায় কিনা? স্যার জি একটা কোয়েশ্চেন স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার y = x + 6 এটা বাঁকা কেন হলো স্যার? 6 ঘর উপরে উঠে এরকম ক্রস হবে না, একটা লাইন না, এটা একটা, স্ট্রেট লাইন হবে না স্যার? তো এটা কি স্ট্রেট লাইন? তো একটা এটা নেই, এই যে বাঁকা বাঁকা কেন হলো স্যার? মানে সমান্তরাল হবে না? x + 6 সমান্তরাল কিভাবে হবে? মানে x অক্ষের সমান্তরাল হবে না? ও মাই গড, এই y = mx + c কি x অক্ষের সমান্তরাল? y = mx + c কোন ধরনের সমীকরণ? স্যার যে স্ট্রেট লাইন। যে y অক্ষকে ইন্টারসেক্ট করে এরকম একটা স্ট্রেট লাইন না, যেরকম তো আমাকে বোঝাবেন, দেখা যাচ্ছে y = mx কোন ধরনের স্ট্রেট লাইন? y = mx। এরকম কিনা বলেন? ও স্যার বুঝছি স্যার। তাহলে mx + c কোন ধরনের হবে? একটু এইভাবে স্যার। ইয়েস এতটুকু ডিসটেন্স হচ্ছে c। স্যার Yes, একটা sir. প্রবলেম স্যার, এই যে স্যার আপনি যে স্যার যে এরিয়াটা বের করছেন স্যার, এইটা একটু সমস্যা হচ্ছে বের আমি করতে আমি স্যার। আমি বলছি ইয়েস বলেন আমাকে, জাস্ট এই জিনিসটাকে বলেন যে এই জায়গাটা কোন কোন জিনিসটাকে সে ইয়া করছে, স্যাটিসফাই করছে, এই অংশটা, জাস্ট এই অংশটা, এই এই স্ট্রেট অংশটা লাইনটা, স্যার। এই স্ট্রেট লাইনটা আছে, জি স্যার এই কার্ভটা আছে, এই জি, কার্ভটা আছে, জি স্যার আর এই x অক্ষ 0 আছে। এট দ্য Yes, সেম sir. টাইম দেখেন তো তারও কি এই পাশে কিনা, নাকি তার বাইরের কোনো কিছু জিনিস, x = 5 এরও ভিতরের একটা জিনিস কিনা, জি স্যার জি Yes, sir. তাহলে সে আছে। ইভেন দেখেন তো এই রিজনটা কোন অংশটাকে কভার করছে? সেম স্যার সেম। ওহি আচ্ছা স্যার জি স্যার ওই যে -2 ওইটা স্যার কেন হয়নি স্যার? ওই যে চারটা স্যার কারণ এখানে কারণ -2 টা হবে না, কারণ শুধু x = 5 টা দিয়ে আপনি এদিকে চিন্তা করতে পারছেন না, ইয়েস স্যার বুঝছি স্যার আর এটা তো মানে x এর ভ্যালু নেগেটিভের জন্য সে সত্য, জি, স্যার। পজিটিভের জন্য না, বুঝতে মানে পেরেছেন? চারটা ফর্মুলা স্যার মানে রিলেটেড থাকতে হবে হ্যাঁ স্যার। হ্যাঁ, চারটা ফর্মুলাই রিলেটেড থাকতে হবে। হ্যাঁ, তবে Yes, যদি sir. এরকম হতো এখানে সে x = 1 দেওয়া আছে, কি দেওয়া আছে One. সাথে x = 1, তখন x = 1 লাইনটা কোথায় হতো? এই বরাবর। yes, sir. তাহলে Right? স্যার ওই যে ওই জায়গাটা শুধু যখন হতো। শুধুমাত্র এই জায়গাটা হতো, তখন শুধুমাত্র হইতো এই জায়গা। ইয়েস ইয়েস স্যার বুঝছি স্যার এখন বুঝতে পেরেছেন কি? ইয়েস স্যার না বুঝলে আমাকে বললেন, দেখেন এই খুঁটিনাটি জিনিসটাই হচ্ছে এখানে। জি স্যার ওই জিনিসটাই বেড়া লাগছিল স্যার, ওই যে মানে মাইনাস তাহলে এখন কি এটা এরিয়া বের করা যাবে না? অবশ্যই দেখেন এতটুকু জায়গার জন্য লিমিট কত? 0 থেকে শুরু করে 3 পর্যন্ত। 3. আর এটা কার জন্য? 3 3 থেকে থেকে 5 5 নয়, যে এটা তো x = 5 লাইন, ইয়েস স্যার তাহলে কি এরিয়া বের করা যাবে না? অবশ্যই তবে আজকের ক্লাসটা তাদের জন্য হয়তো একটু বেশি কষ্টের হচ্ছে, যারা ওই ধরনের ক্লাস পছন্দ করেন যে স্যার A to Z লিখবে, লিখে পড়িয়ে দিবে। না স্যার এটা ভালো হয়েছে স্যার ক্লাস। সো এই ধরনের এরিয়া বের করার যে লাস্ট একটা প্রবলেম দেখাতে চাই, যেসব প্রবলেম নিয়ে আপনাদের ভীতি আছে, নরমাল ফাংশন দিলে অনেকেরই সমস্যা হয় না, বললাম যে ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই sin x এর শর্ত দেওয়া আছে একটা, x এর ইয়েস স্যার সব কঠিন দেখেই স্যার ভয় লাগতেছে স্যার।
যে ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই y ইকুয়ালস টু sin x, তবে x এর লিমিটটা দেওয়া আছে কত 0 থেকে পাই এর মধ্যে। কারণ আপনি জানেন যে y ইকুয়ালস টু sin x সেটা এমন একটা কার্ভ, মানে কার্ভ বলতে একটা ওয়েভ যেটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সে যেতে থাকে, তাই না? ওয়েভটা এরকম একটা ওয়েভ, ঢেউ। সো আমরা তো পুরোটা নিয়ে চিন্তা করছি না, আমরা চিন্তা করছি কতটুকু নিয়ে, শুধুমাত্র 0 থেকে 0 থেকে পাই যে অংশটা, এই পোরশনের জন্য। তার মানে স্যার এটা নেগেটিভ হবে না স্যার? এবং সেই সাথে লাইনটা কি দেওয়া আছে, y ইকুয়ালস টু 1 বাই স্কয়ার রুট অফ 2, 1 বাই স্কয়ার রুট অফ 2। তাহলে দেখেন এটাকে যদি চিত্রটা যদি একটু আমরা আঁকতে চাই, তাহলে দেখেন 0 থেকে পাই এর মধ্যে, এটাও যদি সুন্দর না আঁকতে পারি তাহলে তো দুঃখ। মানে সাইনের কাপটা তো এরকম নাকি, এরকম ঢেউ হয় না? Yes, sir. কারণ 0 থেকে স্টার্ট কেন হচ্ছে, কারণ sin 0 ভ্যালু 0। আপনারা নিশ্চয়ই জানেন cos এবং sin এর মধ্যে পার্থক্যটা এটাই। ঢেউ একই, মানে এটা সেম ওয়েভ, শুধুমাত্র ওয়েভের স্টার্টিং এন্ডিং পয়েন্ট গুলো একটু ভিন্ন, তাই না? সেম ওয়েভ। সেই সময় একটু তাহলে এটা যদি 0 হয়, নিশ্চিতভাবে এটা যদি পজিটিভ x অ্যাক্সিস চিন্তা করি, দিস ইজ পজিটিভ y অ্যাক্সিস, তাহলে নিশ্চিতভাবে এটা হচ্ছে পাই, রাইট? ইয়েস স্যার। কারণ আপনারা নিশ্চয়ই জানেন sin 0 এর ভ্যালু 0, sin পাই এর ভ্যালু 0। যেহেতু সে x অক্ষকে এই জায়গাতে ইন্টারসেক্ট করেছে, তাহলে নিশ্চিতভাবে এটা পাই। এটা নিয়ে নিশ্চয়ই কারো ডাউট থাকার কথা না। আচ্ছা এবার আসেন y ইকুয়ালস টু 1 বাই স্কয়ার রুট অফ 2। তাহলে দেখেন এই যে এই বিন্দুটাতে y এর ভ্যালু কি 1 না, এই জায়গাটাতে? Yes, sir. আমরা জানি কি সাইনের কাপটা কি সর্বোচ্চ 1 পর্যন্ত ওঠে, তাই না? জি স্যার। সর্বোচ্চ কতটুকু ওঠে? 1 স্যার। এটা হ্যাঁ জি বলেন। এটা বুঝিনি স্যার, 1 পর্যন্ত। সাইনের কার্ভ, সাইনের সর্বোচ্চ ভ্যালু কত সেটা বলেন। সাইন এবং cos এর ক্ষেত্রে সর্বোচ্চ ভ্যালু 1, সর্বনিম্ন ভ্যালু -1 স্যার। ইয়েস স্যার। এখন তাহলে কি নিশ্চিতভাবে এই জায়গাটার ভ্যালু কি 1 না? ইয়েস স্যার, ইয়েস। এই জায়গাটা হচ্ছে 1। তাহলে এবার আসুন y ইকুয়ালস টু 1 বাই রুট 2। তাহলে এটা কি একটা x অক্ষের সমান্তরাল সরল রেখা কিনা বলেন তো? ইয়েস স্যার। কারণ y ইকুয়ালস টু b আকারে আছে, যেহেতু সে নিশ্চিতভাবে x অ্যাক্সিসের সমান্তরাল, নিশ্চিত। তাহলে 1 বাই রুট 2 ভ্যালুটা কি একটু ক্যালকুলেটরে করে চেপে দেখবেন? 1 বাই রুট 2 এর ভ্যালুটা কতটুকু দেখো? স্যার 7071 0.70, তাই না? স্যার 0.70 707 পয়েন্ট। তাহলে এটা যদি 1 হয় তাহলে 0.7টা কি অনেকটা এরকম এই জায়গাটাতে কিনা মনে করেন? ইয়েস স্যার, ইয়েস স্যার। মানে অ্যারাউন্ড। তাহলে আসলে এই লাইনটা কোনটা? এই লাইনটা হচ্ছে এটা না, দেখেন তো। ইয়েস স্যার। তার মানে স্যার বলেন। তাহলে আমার এটার ভিতরের অংশগুলো, তাহলে হ্যাঁ, তাহলে দেখেন এই কার্ভ sin x এর যে কার্ভটা, গ্রাফটা, সেটা এবং লাইনটা, এই দুইটা মিলে ইন্টারসেক্টিং রিজিয়ন কি এটা কিনা বলেন তো? বাউন্ডেড রিজিয়ন এই জায়গাটা কিনা, রাইট? ইয়েস স্যার। তাহলে আমাকে এখন জানতে হবে কি, আমাকে জানতে হবে যে এই যে রিজিয়নের স্টার্টিং পয়েন্ট, এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট, এই যে এই স্টার্টিং পয়েন্টে x এর ভ্যালু কত, আবার এই এন্ডিং পয়েন্টে x এর ভ্যালু কত, এই দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট আমাকে জানতে হবে, রাইট? যদি আমরা পেয়ে যাই তাহলে এরিয়া খুব সহজেই বের করে ফেলতে পারবো, ঠিক কিনা বলেন ফেরদৌস? স্যার। তাহলে এখন স্যার। হ্যাঁ জি হিরো স্যার ওই এরিয়াটা বুঝলাম না স্যার, পুরোটা কিভাবে হয়? উপরেরটা কিভাবে বলেন? এখন আমাকে বলেন এই গ্রাফ এবং এই লাইন, এই দুইটা মিলিয়ে কোন জায়গাটা হয় বাউন্ডেড রিজিয়ন, আবদ্ধ হয় কতটুকু জায়গা? আপনি হয়তো বলতে পারেন স্যার এটাও তো আবদ্ধ হয় নিচের অংশ। জি না, ওইটাই কনফিউশন। নিচের অংশ আবদ্ধ হয় না কেন আপনাকে বলি। x অক্ষ কি এর মধ্যে আছে আমার কোশ্চেনে? হ্যাঁ, নিচের অংশটা কখন হইতো? যদি হইতো এরকম যে স্যার শুধু এই দুইটা না, সাথে x অক্ষ আছে, তাহলে কিন্তু তখন উপরেরটা হইতো না, তখন হইতো কোন জায়গাটা? নিচের জায়গা। আপনার নিচের অংশটা তো হবে না একটা কারণে, এদিকে তো বাউন্ডেড না, এটা তো x অক্ষ। এটা কি কোশ্চেনে আছে যে x অক্ষটা এর মধ্যে আছে? দেলোয়ার? জি না স্যার। সেটা তো নাই। তাহলে নিচের অংশ কি চিন্তা করার কি কোনো সুযোগ আছে? দেখেন সেম প্রবলেমটাই, রিজিয়ন চেঞ্জ হয়ে যেত,
যেমন দেখেন আমার এই তো ছিল, যদি আমি বলি জিনিসটা কিরকম, এটা আমি যদি বলি যেন আমাদের এখনকার প্রবলেম এটা আসছে না রিজিউম, কিন্তু আমার কোশ্চেনটা যদি এরকম হতো যে y = sin x, লিমিট দেওয়া আছে y = 1/√2, সাথে দেওয়া আছে y = 0, y = 0 মানে কি x অ্যাক্সিস, তখন কিন্তু রিজন হতো এটা যে এই লাইন, এই কার্ভ এবং x অক্ষ তিনটা মিলে কি এই জায়গাটা হয় না? জি স্যার। কিন্তু এখানে তো আছে শুধুমাত্র কার্ভ এবং লাইনটা, তাহলে এই দুইটা মিলে তো জাস্ট একটু জায়গায় হচ্ছে। ইয়েস তাহলে এখন আমাকে জানতে হবে যে এটা স্টার্টিং পয়েন্ট কোথায় এবং এন্ডিং পয়েন্টটা কোথায়। তাহলে সেটা পেতে গেলে কি এই দুইটার ইন্টারসেক্টিং পয়েন্ট বের করা লাগবে না? এই যে y = sin x এবং y = 1/√2 এই দুইটারই তো ইন্টারসেক্টিং পয়েন্ট এই দুইটা। তাহলে দেখেন y = sin x আর এখানে আছে y = 1/√2, তাহলে কি sin x = 1/√2 লিখতে পারবো কি? স্যার sin ইনভার্স 1/√2। এটা sin x = এটা আমরা জানি sin 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, রাইট? 45 ইয়েস স্যার x = 45। কেউ এটা বলতে পারে। তাহলে এখান থেকে π/4 এটা একটা জানেন। এখন আপনারা দেখেন তো এইটাকে সেম অন্য কিছু ভ্যালু বের করা যায় কিনা, সেম এই জিনিসটা কি দেখেন, কেউ চাইলে কি এটাকে আবার এভাবে রিলেট করতে পারবে কিনা যে or sin x = দেখেন তো এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? হ্যাঁ স্যার। এই ঘরে হচ্ছে অল প্লাস, রাইট? এটা থেকে প্লাস sin cosec, tan cot cos sec, রাইট? দেখেন এই জিনিসটা দ্বারা কি বোঝায় 180 থেকে বিয়োগ হবে, এই তো হুম 180 কতটুকু পর্যন্ত এই জায়গা এই যে, বিয়োগ হলে কি এই ঘরে না? স্যার তো এই ঘরে তো সাইনের জন্য প্লাস, আর আমরা জানি 180 এর জন্য সাইন সাইনে থাকে, আর 180 মাইনাস, ইভেন বিশেষ হলে ক্যালকুলেটর চাপ দেন, 180 থেকে 45 বিয়োগ দিলে কত হয়? 100 কত ডিগ্রি? 135 maybe স্যার। আপনারা একটু ক্যালকুলেটর চাপেন, sin 135 ডিগ্রি ভ্যালু কত? 1/√2 আসে কিনা জি স্যার। দেখেন, ইয়েস স্যার আসে? 1/2। তার মানে sin 45 ডিগ্রি ভ্যালু যা sin 135 ডিগ্রি ভ্যালু 35 তাই same। সেম। আর ওই যে পাই সাবট্রাক্ট করলে কোনো কিছু তারতম্য আসে না, তার জন্য শুধুমাত্র sin cosec এর জন্য। tan cot এর ক্ষেত্রে আবার আপনি সেটা লিখতে পারবেন না। কেন লিখতে পারবেন না? কারণ কারণ tan এবং cot এর ক্ষেত্রে এই করে গেলে তো tan এটা মাইনাস হয়ে Plus যাবে, আছে। তাই না? তখন সেটা লেখা যাবে। ওকে, তাহলে এখন দেখেন এটাকে যদি আপনি ইয়ে করেন যে x = দিলে আমরা পাচ্ছি এখানে দেখেন তো পাই থেকে দিলে 135 মানে কি 3π/4 না? তাহলে x এর কয়টা ভ্যালু পাচ্ছি? দুইটা। তাহলে এটা যদি π/4 হয় তাহলে নিশ্চিতভাবে এটা কত? 3/4। তো পাই থেকে ছোটই তো নাকি? নাকি এমন ভ্যালু নিচ্ছে যেটা 180 পরে চলে যায় এর মধ্যেই? তাহলে দেখুন তো স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট আমরা পেয়ে গেছি কিনা জি এই স্যার। রিজিওনটা। তাহলে এটাকে Yes, sir. ইন্টিগ্রেশনটা করতে হবে কিভাবে? মূলত এটাকে ইন্টিগ্রেশন করতে হবে যে এরিয়া বের করার জন্য। এরিয়া শুড বি ইন্টিগ্রেশন অফ π/4 to 3π/4 sin x minus 1/√2 dx। এখন তাকে ইন্টিগ্রেট করেন, sin x কে ইন্টিগ্রেট করলে হয় মাইনাস cos x, তাই না? জানেন তো sin কে ইন্টিগ্রেট করলে কিন্তু মাইনাস cos লিমিট কত? π/4 থেকে 3π/4। 2 দেখেন বসান মাইনাস, দেখেন তো cos 135 ডিগ্রি হলো কত? মাইনাস 1/√2। এখানে যদি বসাই তাহলে আসবে কত? 1/√2 তো আসছে 3π/4 সূত্রে মাইনাস। এবার যদি এখানে বসিয়ে দেন তাহলে মাইনাস cos π/4 মাইনাস 1/√2 π/4 কত আসে? ভ্যালুটা কত আসে এটার জন্য? সবচেয়ে মজার ব্যাপার দেখেন, আমি জাস্ট যেটা কাজ করতে চাই, দেখেন এটা বাদ দিয়ে দেওয়া যাবে কেন? কারণ আমরা জানি cos 135 ডিগ্রি ভ্যালু যা cos 45 ডিগ্রি ভ্যালু তা, এটা হয় প্লাস আর এটা হয় কিসের? মাইনাসের না? মাইনাস। এই cos এর অস্তিত্ব থাকবে কি?
না কজের টার্মটার অস্তিত্ব থাকবে না, থাকবে কি শুধুমাত্র এখানে মাইনাস এটা হচ্ছে মাইনাস 1 বাই 1 বাই √2 2 আর 3 প্লাস 3π/4, আর এখানে থাকবে হচ্ছে প্লাস 1 বাই √2। 1 বাই 2 পাই বাই 4। তো আপনি চাইলে π/4 তো মানে 1 বাই √2 কমন নিতে পারেন নাকি? 1 বাই √2 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে π/4 মাইনাস 3π/4, প্লাসেরটাকে আগে লিখলাম আর যোগ বিয়োগ করেন। 4 যদি আপনি এলসিএম নেন আসবে কত? এখানে আসবে 2π, -2π 2π 2 দ্বারা কেটে দেন তাহলে মাইনাস π/2 নাকি? তাহলে মাইনাসটা তখন আসবে মাইনাস π/2√2π, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে না? স্যার যখন ফাইনালি যখন এরিয়া লিখবে এটা প্লাস হয়ে যাবে না? ইয়েস স্যার মানে এগুলো বুঝতে সমস্যা হলে আপনি নরমালি ক্যালকুলেশন করেন, 4 লসাগু নেন, কাটাকাটি করেন, পরে লেখেন, ঠিক আছে? তাহলে মাইনাসটাকে প্লাস করে কি দিয়ে দিব? তো স্কয়ার ইউনিট, এই জিনিসটা মনে করে লিখবেন, ইয়েস স্যার স্কয়ার ইউনিট। বাসায় একটা প্রবলেম একটু চেষ্টা করবেন, চিত্রটা আপনারাই আঁকবেন, আপনারাই চেষ্টা করবেন। সেটা হচ্ছে যদি কার্ভটা এরকম হয় এরিয়া বের করার জন্য y = e to the power x, জানি e to the power x এর গ্রাফ আপনারা ড্র করতে পারেন কিনা আই ডোন্ট নো। x এর ভ্যালু -1 আর হচ্ছে x এর ভ্যালু +1, e to the power x এর গ্রাফ কি ড্র করতে পারবেন না? জাস্ট আপনারা নিশ্চয়ই জানেন যে কয়েকটা পয়েন্ট যদি আপনি ধরে y এর ভ্যালু পেয়ে গেলে কিন্তু ড্র করা যায়, তাই না? নিশ্চয়ই যায়। আপনি x এর ভ্যালু দেখেন না, এখানে x এর ভ্যালু 0 ধরেন, y এর ভ্যালু 1 আসবে না? ইয়েস স্যার স্যার তাহলে নিশ্চয়ই 0 1 একটা পয়েন্ট, x এর ভ্যালু 2 ধরেন, এরকম পাওয়া যাবে না? ক্যালকুলেটর কিন্তু e কিভাবে আনেন? ক্যালকুলেটরে আলফা লিখেই চাপেন, তাহলে চলে আসবে এক্সপোনেনশিয়াল। এই আলফা চেপে ওই যে ইয়া কালার অরেঞ্জ কালার যেটা আর কি, সাদা কালারটা না, শিফট লিখে লন না দেখেন আবার এটার ক্ষেত্রে লিখতে হবে। আমারটার ক্ষেত্রে স্যার শিফট লন দেওয়া লাগে স্যার। দেখেন আরেকটা ই আছে, এটা ছাড়াও মনে আরেকটা ই আছে, দেখেন জি স্যার আছে স্যার একটা ই আছে, সেটা ভ্যালু বার করার ক্ষেত্রে পাইয়ের সাইডে এই হ্যাঁ, আনসার এটা ছাড়া আরেকটা ই আছে অরেঞ্জ কালারের মধ্যে, মানে অরেঞ্জ বা ইয়েলো সামথিং। নিচে স্যার বা নিচের সারির 3 নম্বরটা হ্যাঁ হ্যাঁ, আলফা লেখে মাত্র। তাহলে করতে পারবেন না? চিত্রটা একটু চেষ্টা করেন, না হলে আমি দেখাবো, ঠিক আছে? যদি না পারেন অবশ্যই আমি দেখাবো। তাহলে এখন বলেন এবার এই ধরনের যদি কোনো কার্ভ ইকুয়েশন দিয়ে দেওয়া হয়, বাউন্ডেড রিজিয়নটাকে আইডেন্টিফাই করা যাবে কিনা, এবং সেই সাথে তাদের স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট বের করে এরিয়া বের করা সম্ভব কিনা? জি স্যার চেষ্টা তো করতে নিশ্চয়ই করতে পারবেন, আমি আশা করি, নাকি? স্যার গত দিনে হাইপারবোলা ম্যাথটা পাই নাই পারেন নাই বলতে কোথায় গিয়ে আটকেছে? স্যার, মানে কি ধরবো স্যার বুঝতেছে না। হাইপারবোলিক সব ফাংশনের ইয়ে করছিলাম, বাট স্যার ওই যেন একটা ঝামেলা হয়েছে, এখন মিলে না। আপনার ইকুয়েশনটা কি এরকম ছিল না? বলছে আমি জাস্ট আমার মতো করে রেখে দিচ্ছি। y²/25 = 1। আচ্ছা ঠিক সে আমি একটা নিলাম আর কি, হ্যাঁ। তাহলে এটার জন্য দেখেন তো আপনার এরিয়া কি হবে? 4 ইনটু x এর যেহেতু বলছি আমরা 0 থেকে 3 নাকি, তাই না? টোটাল এরিয়া এটা তো আসার কথা 0 থেকে 3। জি স্যার। তাহলে এখান থেকে y এর ভ্যালু কি আসবে? তো স্যার 16/9 x² - 9। তাহলে y = নিশ্চিত যে আপনার হচ্ছে 4/9 4/3 স্কয়ার রুট অফ, 4/3 x²। তাই না? হ্যাঁ স্যার। 4/3। এখন স্যার x এর ভ্যালু কি ধরবো স্যার? এই জন্য এটাই তো বললাম যে হাইপারবোলিক ধরার জন্য আমি তাহলে স্যার হাইপারবোলিক তো স্যার ধরছে, এখন স্যার বুঝতেছি না কেমনে পরে যে কি করবো স্যার। sin hyperbolic theta, so both side x differentiate by dx 3 constant। আমি বলছিলাম যে ফর্মুলাগুলো আগে দেখার জন্য। sin hyperbolic theta কে ডিফারেন্সিয়েট করলে হয় cos hyperbolic theta d theta। এখন আপনি লিমিট বসান, এটা এখন যদি আমরা লিমিটটা বসিয়ে দিই, হ্যাঁ, যে when x = 0 তাহলে 0 = 3 sin hyperbolic theta
সো এখানে থিটা ইকুয়ালস টু আপনি পাবেন হচ্ছে 0 পয়েন্ট x ইকুয়ালস টু 3 তাহলে 3 ইকুয়ালস টু 3 sin হাইপারবোলিক থিটা ক্যালকুলেটরে একটু sin হাইপারবোলিক থিটা দেখেন তো উঠাতে পারেন কিনা sin হাইপারবোলিক থিটা ইনভার্স sin hyperbolic theta equals to পাওয়া যায় 1 so theta equals to sin hyperbolic inverse 1 ক্যালকুলেটর চাপলে একটা ভ্যালু আসবে না এখানে এটা sin hyperbolic কিভাবে আনবেন ওই যে দেখেন ক্যালকুলেটরে ঢাকনাতে কিছু জিনিস আছে ক্যালকুলেটরে ঢাকনায় জি স্যার ওখানে আছে শিফট চেপে আমি ধরে নেন আমি এভাবে রেখে দিলাম হ্যাঁ তার একটা ভ্যালু আসবে নিশ্চয়ই জি স্যার এখন এই সবগুলো ভ্যালু যদি আমরা বসিয়ে দিই এখানে তাহলে দেখেন তো জিনিসটা এরকম আসে কিনা যে এরিয়া ইকুয়ালস টু 4 তো কনস্ট্যান্ট সামনে রয়ে গেল লিমিট হচ্ছে 0 থেকে সে sin hyperbolic inverse 1 এই তো আপার লিমিটটা জি স্যার আর এখানে ছিল হচ্ছে মেবি 4/3 স্কয়ার রুট অফ x এর ভ্যালু ধরছিলাম আমরা 3 তাহলে এটা 9 sin hyperbolic square theta minus 9 dx সমান পেয়েছি আমরা 3 cos hyperbolic theta d theta রাইট জি স্যার এখান থেকে যদি 3 কমন নেন 9 কমন নেন তাহলে আসবে কি sin hyperbolic square theta minus 1 which equals to cos square hyperbolic theta যাকে রুট করলে থাকবে হচ্ছে cos hyperbolic theta এবং 3 এটা sin স্কয়ার মাইনাস 1 cos স্কয়ার কেন সরি sin স্কয়ার মাইনাস 1 cos স্কয়ার কিভাবে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়ালস টু 1 না তাইলে স্যার cos স্কয়ার এই, ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার না হাইপারবোলিক এর ক্ষেত্রে কিন্তু এই হচ্ছে সূত্র হ্যাঁ স্যার তাহলে আবার দেখেন সাইড চেঞ্জ করেন না স্যার এই জন্যই ভুল করছি আমি এখানে স্যার মাইনাস ধরে ইয়ে করছি এই তো আমি এই জন্য বলছি আগে হাইপারবোলিকের সূত্রগুলো দেখেন তাহলে দেখেন এখান থেকে আসবে কি 3 cos হাইপারবোলিক থিটা তো একটা 3 কেটে দেই এখানে নাকি তাহলে হ্যাঁ, স্যার। 16 3 16 48 48 এ না লিখে যদি আমরা 24 ইনটু 24 ইনটু 2 তাহলে এখানে থাকবে কি 2 cos হাইপারবোলিক স্কয়ার থিটা d থিটা ফরচুনেটলি cos এর ক্ষেত্রে যে ফর্মুলা cos স্কয়ারের ক্ষেত্রে cos হাইপারবোলিক স্কয়ারের ক্ষেত্রে এখানে সেম ফর্মুলা সেম 1 প্লাস ঠিক আছে তাহলে এখানে হচ্ছে 24 এটাকে লেখা যায় কি ইন্টিগ্রেশন তো sin হাইপারবোলিক ইনভার্স 1 থাকুক এটাকে লেখা যায় হচ্ছে 1 প্লাস cos হাইপারবোলিক 2 থিটা 2 থিটা d থিটা তো এখন ইন্টিগ্রেট করা যাবে না হ্যাঁ স্যার যাবে তাহলে তো হয়ে গেল লিমিট বসান স্যার চেষ্টা আমি করতে হবে। হাইপারবোলিক বসাইছি বসাইয়া স্যার ওই মাইনাসের জায়গায় মানে প্লাসের জায়গায় মাইনাস দিয়ে এই জন্য বলছিলাম যে আগে একটু সূত্রগুলো দেখবেন আর কি হ্যাঁ আগে একটু জি, স্যার। সূত্রগুলো দেখবেন থ্যাংক ইউ স্যার সূত্রগুলো দেখলে এটা সহজ কারণ শুধু হাইপারবোলিক ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন সব ফর্মুলাই আছে এবং কেউ চাইলে এগুলাকে অন্যভাবেও ট্রান্সফর্ম করতে পারে কেউ চাইলে এই জিনিসগুলোকে অন্যভাবেও ট্রান্সফর্ম করতে পারে কিভাবে পারে পারে হচ্ছে সে দেখেন এই জিনিসটা কি কেউ যদি এভাবে করে ভুল হবে না যেমন আপনি সাইন ধরে নেন আপনি সাইন হাইপারবোলিক ইনভার্সের ভ্যালুটা জানেন না ফর এক্সাম্পল জি স্যার হ্যাঁ বা ক্যালকুলেটর আপনি করতে পারছেন না তো আপনার দরকার তো নয় লিমিট নিয়ে চিন্তা করা লিমিট ছাড়াই আপনি নরমালি করেন লিমিট বসানোর কত কাজ হচ্ছে পরের দিকে তাই না জি স্যার একেবারে শেষে না জি স্যার একেবারে শেষে অথবা এটাকেই অন্যভাবে করা যায় যে এখানে x equals to 3 the constant লিমিটের ভ্যালু গুলো বসার জন্য আর কি বলতো আমি বলছি কথাটা sin হাইপারবোলিক থিটাকে লেখা যায় e to the power minus theta plus e to the power theta divided by 2 তাহলে এখান থেকে কি থিটার ভ্যালু বের করা যাবে না x এর ভ্যালু বসাইলে ওইদিকে লং টার্ম নিয়ে সামথিং সো সাইনের ক্ষেত্রে স্যার মাইনাস হ্যাঁ সো সাইনের ক্ষেত্রে মাইনাস আর cos এর ক্ষেত্রে আর হচ্ছে কোসের ক্ষেত্রে প্লাস cos এর ক্ষেত্রে প্লাস আমি জাস্ট ওই একটু ইয়ে হইছে জি স্যার তাহলে কি এখান থেকে থিটার ভ্যালু বের করা যাবে না যাবে হ্যাঁ, অবশ্যই স্যার। যাবে না যাওয়ার কোনো কারণ নেই আর ক্যালকুলেটরেই করা যায় জি, স্যার। কারণ হাইপারবোলিক ফাংশন এক্সপোনেনশিয়াল ত্রিকোণমিতিক এগুলো রিলেটেড জাস্ট cos মানে ত্রিকোণমিতিককে এক্সপোনেনশিয়ালে নিতে গেলে এখানে কমপ্লেক্স নাম্বার হায়ার করতে হয় পার্থক্য শুধু এখানে এখানে কমপ্লেক্স নাম্বার লাগে আজকের ক্লাস নিয়ে কি প্রশ্ন আছে বলেন তো যদি কোনো প্রশ্ন না থাকে জাস্ট আগামী ক্লাসে কি আলোচনা করবো এটা নিয়ে জাস্ট একটু স্টার্টটা তাহলে আমার আগামী ক্লাসটা সহজ হয়ে যাবে ডাবল ইন্টিগ্রেশনে যদি নরমাল ইন্টিগ্রেশন হয় ফর এক্সাম্পল আপনাকে বলা হলো এরকম যে dx dy ফর এক্সাম্পল
যদি নর্মাল ইন্টিগ্রেশন হয় বা শুধু মনে করেন এক্স ওয়াই না বলছি, জাস্ট সিম্পলি এক্স স্কয়ার, যদি নর্মাল ইন্টিগ্রেশন হয়, যদি লিমিট দেওয়া না থাকে, তাহলে আপনি আগে পরে করে ইন্টিগ্রেশন করতে পারবেন। যেমন এটাকে তখন আপনি চাইলে এভাবে রিলেট করতে পারবেন যে আপনি প্রথমে এটাকে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব, পরে ওই রেজাল্টটাকে আবার ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব। কিন্তু যদি লিমিট দেওয়া থাকে, যদি লিমিট দেওয়া থাকে, যেমন দেখেন এখানে একটা বুঝতে হবে যে এখানে যদি এরকম লিমিট হয় যে ধরে নেন এক্স এর ভ্যালু হচ্ছে 0 থেকে এক্স ইকুয়ালস টু ওয়াই পর্যন্ত, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 0 থেকে ওয়াই ইকুয়ালস টু 1 পর্যন্ত। তাহলে দেখেন এখানে আমাকে ইন্টিগ্রেট করতে হবে কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টেও করতে হবে, ওয়াই রেসপেক্টেও করতে হবে নিশ্চয়ই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে স্যার এইটাকে আমি কার রেসপেক্টে ইন্টিগ্রেট করব? এটাকে প্রথমে কার রেসপেক্টে ইন্টিগ্রেট করলে আমার রেজাল্টটা সঠিক আসবে। এই ধরনের লিমিট দেওয়া থাকলে কিন্তু এরকম না যে আপনি চাইলেই আপনার ইচ্ছা মতো আগে পরে করতে পারবেন, সেটা না। যদি এরকম হয় যে একাধিক যদি ইন্টিগ্রেশন করতে হয় কোন একটা ইন্টিগ্রালে, তাহলে আগে দেখতে হবে কার লিমিট গুলো ভেরিয়েবল আকারে দেওয়া আছে, কার লিমিট ভেরিয়েবল আকারে দেওয়া আছে তার রেসপেক্টে সবার আগে করতে হবে। যেমন দেখেন এখানে কার কোন লিমিট গুলো ভেরিয়েবল আকারে দেওয়া আছে, এক্স এর লিমিট স্যার। এক্স এর লিমিট নিশ্চয়ই, কারণ ওয়াই লিমিট তো অ্যাজ এ কনস্ট্যান্ট 0 থেকে 1, কিন্তু এক্স এর লিমিটটা কি দেওয়া 0 থেকে ওয়াই, তাহলে কি এটা কি ভেরিয়েবল হিসেবে দেওয়া আছে না? হ্যাঁ স্যার, তাহলে ভেরিয়েবল হিসেবে যদি দেওয়া আছে তাহলে আগে কার রেসপেক্টে করতে হবে, আগে করতে হবে এক্স এর রেসপেক্টে। দ্যাট মিন্স আপনাকে ইন্টিগ্রেশনটা করতে হবে এরকম যে ওয়াই এরটা আমরা যা আছে তা রেখে দিব, আমরা ইন্টিগ্রেশনটা করব কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে প্রথমে, আর এই রেজাল্টটাকে করব হচ্ছে ফাইনালি ওয়াই এর রেসপেক্টে। বুঝতে পেরেছেন কি? তখন আপনি একটা ভ্যালু পাবেন, নাম্বার পাবেন, ফাইনালি আপনার আনসারটা কি আসবে, একটা নাম্বার আসবে। কিন্তু কেউ যদি এটাকে এরকম করে যে না স্যার প্রথমে আমি ওয়াই রেসপেক্ট করব, দেন আমি এক্স এর রেসপেক্ট করব, প্রথমে যদি ওয়াই রেসপেক্টে করেন দেখেন তো রেজাল্টে কি একটা নাম্বার চলে আসবে কিনা? হ্যাঁ স্যার, যখন ওয়াই রেসপেক্টে করবেন তখনই কি চলে আসবে, একটা নাম্বার চলে আসবে। সেই নাম্বারকে যদি আপনি এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করে ভ্যালু বসান, তাহলে কি আবার ভেরিয়েবল চলে আসবে না আনসার? হ্যাঁ স্যার, কিন্তু এটা তো ডেফিনেটলি একটা কনস্ট্যান্ট আসার কথা, তাই না? জি স্যার, তার মানে কি যদি এরকম হয় যে মোর দেন ওয়ান ইন্টিগ্রেশন যদি হয়, আমাকে খুঁজতে হবে প্রথমেই ভেরিয়েবল কোনগুলো আছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে স্যার দুইটা কি ভেরিয়েবল আকারে থাকতে পারে, তাই না? জি একটা স্যার, প্রশ্ন আসতে পারে যে স্যার দুইটা কি ভেরিয়েবল আকারে থাকে না, ডাবল ইন্টিগ্রেশন যদি হয় তাহলে একটা সর্বোচ্চ ভেরিয়েবল আকারে থাকতে পারে, একটা অবশ্যই কনস্ট্যান্টে থাকবে। হ্যাঁ, যদি ট্রিপল ইন্টিগ্রেশন হয় সেক্ষেত্রে একটা কনস্ট্যান্ট থাকবেই, বাকি দুইটা হয়তো হইতে পারে কি আপনার ভেরিয়েবল, অথবা ওইটা হইতে পারে যে দুইটা কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল, কিন্তু কনস্ট্যান্ট একটা থাকবে, কনস্ট্যান্ট একটা থাকবে। এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে কথা বলবো। একদম সিম্পল, আপনার সিঙ্গেল ইন্টিগ্রেশনের মতোই, শুধু পিক করা যে আপনি কাকে ইন্টিগ্রেশনটা আগে করবেন, ঠিক আছে, সেগুলো পিক করা। আর ইন্টিগ্রেশনের যে সেই কমন ফর্মুলা দেখেন, আমরা কি এখানে ইন্টিগ্রেশনে নতুন কোন ফর্মুলা কি এনেছি যে আপনারা আগে যা শিখেছেন এর বাইরে? স্যার এই সূত্র তো আমরা এর আগে পড়িনি, ইন্টিগ্রেশন অফ দিস ইকুয়ালস টু এটা নতুন কোন সূত্র না, কিন্তু সব আপনার উচ্চ মাধ্যমিক লেভেলের, হয়তো একটু অন্যভাবে উপস্থাপনটা হয়েছে, তাই না? জি স্যার, স্যার তো যাই হোক, আজকে এই পর্যন্ত সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছেন? ও সবাই না, শুধুমাত্র অনেক দিয়েছেন, 35টা অ্যাটেন্ডেন্স। আমার ক্লাস এখন করছে 17 জন। একটু কষ্ট করে আপনারা একটু যদি ক্যামেরাটা যদি সম্ভব হয় আর কি, আসলে ক্যামেরা অন করা লাগবে না, এই গ্যালারি ভিউ দিয়ে আমি ক্যামেরা ভিউ দিয়ে আমি ইয়ে দিয়ে দিয়েছি। স্যার ভয়েস কি না, আমার তো ওয়েবক্যাম নাই। না না লাগবে না, সমস্যা নেই, আপনার নাম তো আছে, স্ক্রিনশটটা রাখছি যে 17 জন ক্লাস করছে, তাহলে 17 জন একটা স্ক্রিনশট রাখি। এগুলো একটু বেশি বেশি আপনি অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাবেন। আর একটু ফাইনালের প্রিপারেশন মানে এখন থেকেই নেওয়া শুরু করেন, আমি যা পড়াচ্ছি আর কি, যেন ফাইনালে 1.5 ঘন্টা সময় পরীক্ষা বসে থাকতে পারেন। অনেকেই আমি দেখেছি মিড টার্মে আগে শেষ করে খুব অসহায় দৃষ্টিতে ভঙ্গিতে পরীক্ষাতে বসেছি। একটু প্রিপারেশন লেভেলটা এরকম নেন যে 1.5 ঘন্টা আমি বসে থাকতে পারবো, ধৈর্যটা আর কি। হ্যাঁ,